গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা গত কয়েকটা ক্লাসে আমাদের রাজ্য যে পশ্চিমবঙ্গ রয়েছে সেই পশ্চিমবঙ্গের শিল্প সম্পর্কে কিন্তু আলোচনা করছিলাম, তাই না? সেখানে আমরা লৌহ ইস্পাত শিল্প, বস্ত্র বয়ন শিল্প, পাট শিল্প, চা শিল্প, তারপরে পর্যটন শিল্প, এই যে বিষয়গুলো রয়েছে, তথ্য প্রযুক্তির শিল্প, এইগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না? স্টুডেন্ট, আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি কিন্তু হলো ক্ষুদ্র ও কুটির শিল্প। ঠিক আছে? তার আগে দেখি তোমাদের গত ক্লাসের পড়া কেমন মনে আছে। আচ্ছা তোমরা বলো তো কেউ যে আহ, পাট শিল্প তো পশ্চিমবঙ্গে বিখ্যাত একটি শিল্প। তাহলে সেই পাট শিল্পের পাটকল কোথায় প্রথম স্থাপিত করা হয়েছিল এবং কবে? ভেরি গুড। 1855 সালে কিন্তু হুগলির রিষাড়াতে প্রথম পাটকল স্থাপন করা হয়েছিল। তখন আমাদের এই পশ্চিমবঙ্গ ছিল ব্রিটিশ দ্বারা সরকার চলছিল, ব্রিটিশ সরকার। তাহলে ব্রিটিশ সরকার দ্বারা পরিচালিত ছিল। তখন কিন্তু এই ব্রিটিশরাই প্রথম পাটকল স্থাপনের যে প্রাথমিক উদ্যোগ তারা কিন্তু গ্রহণ করেছিলেন, এবং তাদেরই উদ্যোগে 1855 সালে হুগলির রিষাড়াতে কিন্তু প্রথম পাটকল স্থাপিত হয়। আচ্ছা বলো তো, পাটজাত যে দ্রব্য সেগুলো কি কি হতে পারে? ভেরি গুড। এই যে চটের বস্তা, চটের দড়ি ইত্যাদি যে সামগ্রী রয়েছে যেগুলো কিন্তু পরিবেশের তেমন ক্ষতি সাধন করে না, সেই দ্রব্যগুলোই কিন্তু হলো পাটজাত দ্রব্য। বর্তমানে পাটজাত দ্রব্য কিন্তু চাহিদা আস্তে আস্তে কমে যাচ্ছে। আহ, বাজারে তার বিকল্প প্লাস্টিক, পলিথিন বেশি ব্যবহার হয়, কিন্তু এগুলো কিন্তু পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক, তাই তো? এগুলো আমরা সকলেই জানি। আচ্ছা বলো তো, এই যে বস্ত্র বয়ন শিল্প, প্রথম বস্ত্র কারখানা কোথায় গড়ে তোলা হয়েছিল, মনে আছে তোমাদের? ভেরি গুড। প্রথম যে বস্ত্র কারখানা গড়ে তোলা হয়েছিল সেটি কিন্তু হলো হুগলির কোথায়, রিষাড়াতে। আচ্ছা ভেরি গুড। চা শিল্প তোমরা পড়ে এসেছো আগে। বলো তো চা শিল্পের বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে চা শিল্প? ভেরি গুড। চা শিল্পের শ্রমিক মালিকের দ্বন্দ্বের ফলে চা শিল্পে ব্যাঘাত ঘটছে। উম, বিভিন্ন কর্মচারী বা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন রাজনৈতিক দলের যখন বন্ধ ডাকে, তার ফলে চা কারখানাগুলো সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং চা যে কারখানাগুলি রয়েছে সেগুলি কিন্তু, বা চা শিল্প যেগুলো উৎপাদন হচ্ছে সেগুলো কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে একই রকম ভাবে চলে আসছে, ফলে সেগুলোর উৎপাদনশীলতা কম, যন্ত্রাংশ আধুনিকরণ হচ্ছে না, ফলে উৎপাদন যে ক্ষমতা সেটি কিন্তু দিনের পর দিন আরো কমে যাচ্ছে, তাই না? আচ্ছা, এটা গেল চা শিল্প। তোমরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প পড়েছো। বলতো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা কি? মাছ, মাংস, ডিম, শাকসবজি প্রভৃতি যে খাদ্য দ্রব্যগুলো আছে সেগুলো আংশিক রান্না করা বা পুরোপুরি কিন্তু রান্না করা এবং প্যাকেটিং এর মাধ্যমে কাস্টমারের কাছে বা যারা কিনতে চাইছে তাদের কাছে এগুলো চলে আসে, সেগুলোকে আমরা কি বলবো, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত করব। যখন যেমন ধরো এখন ঘরে বসেই তুমি ফোনের বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে কোনো খাবার, রান্না করা খাবার কিন্তু তুমি অর্ডার করতে পারো, পারো তো? তাহলে এই যে আহ, যারা এই খাদ্য প্রক্রিয়াকরণ করছে, তৈরি করছে, প্যাকেটিং করছে, তারা কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণের সাথে কিন্তু যুক্ত রয়েছে। বলতো বর্তমানে এই যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা উম, বৃদ্ধি হচ্ছে না ক্রমশ হ্রাস পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, তাই না? কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। মানুষ আগে কিন্তু একত্রে বসবাস করত, অনেকগুলো, ধরো জয়েন্ট ফ্যামিলি, একসাথে 20 জন 25 জন একসাথে বসবাস করত, কিন্তু বর্তমানে সেই সংসারগুলো ছোট ছোট হওয়ার ফলে আহ, বা কাজের যে চাপ বা ব্যস্ততা মানুষের জীবনে বেড়ে যাওয়ার ফলে কিন্তু এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দিনের পর দিন আরো উন্নত লাভ করছে। আচ্ছা, এরপরে তোমরা পর্যটন শিল্প পড়েছিলে। বলো তো যে সামুদ্রিক পর্যটন কেন্দ্রগুলি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রয়েছে? ভেরি গুড। দীঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, সাগরদ্বীপ, এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের সামুদ্রিক
পর্যটন কেন্দ্র। আচ্ছা, পশ্চিমবঙ্গে সামুদ্রিক যেমন পর্যটন কেন্দ্র রয়েছে, তেমনি কিন্তু পার্বত্য অঞ্চলেও পর্যটন কেন্দ্র রয়েছে, তাই না? তাহলে এই যে পার্বত্য অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলি কি কি তোমাদের মনে আছে? গত ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছিলাম। বলো তো কি কি? ভেরি গুড। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক, সান্দাকাফু, এই যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে যে দার্জিলিং জেলা এবং কালিম্পং যে জেলা, সেই জেলাতে কিন্তু এই পর্যটন কেন্দ্রগুলো গড়ে উঠেছে। তাই পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে কিন্তু সমুদ্র যেমন রয়েছে, তেমনি কিন্তু পার্বত্য অঞ্চলও রয়েছে, হিমালয় রয়েছে, তাই না? তাই পশ্চিমবঙ্গ কিন্তু ওই যে রাজ্য, তাকে কিন্তু একটা নামে ডাকা হয়। কি নাম তোমাদের মনে আছে? কি নাম বলো তো? পশ্চিমবঙ্গকে কিন্তু সমুদ্র হিমাচল রূপে আখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে জায়গাগুলো বললাম আমি, যেমন সামুদ্রিক, আর কি বললাম, যে পার্বত্য অঞ্চল, এগুলো ছাড়াও কিন্তু অনেক স্থান রয়েছে যেগুলো মানুষ পর্যটন করতে যায় বা ঘুরতে যায়। সেই স্থানগুলো কি কি হতে পারে? ধর্মীয় স্থান, ভেরি গুড। কপিল মুনি আশ্রম, যেখানে ভারতবর্ষের কিন্তু সব থেকে বড়, বলবো না, দ্বিতীয় বৃহত্তম মেলা কিন্তু হয়, প্রায় 10 লক্ষ মানুষের সমাগম ঘটে সেখান থেকে। স্থানীয়রা যে আর্থিক উপার্জন করে, সেইভাবে কিন্তু তারা বেঁচে থাকে। আর এটাকেই কিন্তু আমরা কি বলছি? পর্যটন শিল্প। অর্থাৎ আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানকার মানুষরা এই যে রাস্তাঘাট থেকে শুরু করে পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামো, হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি কিন্তু কি হচ্ছে? আমাদের থেকে অর্থের মাধ্যমে তারা রোজগার করছে। তাহলে সেইটাকে কিন্তু আমরা এক কথায় কি বলছি? পর্যটন শিল্প। আচ্ছা, তাহলে কি বললে যে ধর্মীয় স্থান রয়েছে, আর কি স্থান রয়েছে? ঐতিহাসিক বা সাংস্কৃতিক স্থান রয়েছে না? যেমন শান্তিনিকেতন হতে পারে, তারপরে আবার সাংস্কৃতিক স্থানের মধ্যে, আবার ঐতিহাসিক স্থানের মধ্যে হাজারদুয়ারি রয়েছে, কোচবিহারের রাজবাড়ি রয়েছে। এই যে স্থানগুলো, এগুলো কিন্তু সব ঐতিহাসিক স্থান, যার ফলে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু সেখানে পর্যটন করতে যায়। আমাদের ঘরের পাশে রয়েছে সুন্দরবন। সুন্দরবন কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে সুন্দরবন। তাহলে এই সুন্দরবনে কিন্তু শুধু আমাদের ভারতবর্ষ না, সারা পৃথিবী থেকে বিভিন্ন লোক কিন্তু সুন্দরবন ভ্রমণের জন্য আসে। ফলে সেখান থেকে যে আর্থিক উপার্জন সাধারণ মানুষের হয়ে থাকে, সেইটাকেই কিন্তু আমরা কি বলবো? পর্যটন শিল্প। ঠিক আছে, তাহলে আজকে আমরা কিন্তু ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়ে আলোচনা করব। গত ক্লাসের পড়া কিন্তু তোমাদের ভালোই মনে আছে, ভেরি গুড। সবাইকে অসংখ্য ধন্যবাদ তার জন্য। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। ক্ষুদ্র ও কুটির শিল্প। ক্ষুদ্র ও কুটির শিল্প। দেখো, ক্ষুদ্র কুটির শিল্পের মত প্রথমে আমরা কিন্তু জানবো যে ক্ষুদ্র শিল্পটা কি, তারপরে জানবো কুটির শিল্প। দেখো, 1950 সালে ভারতের ফিসক্যাল কমিশন ক্ষুদ্র শিল্পের একটি সংজ্ঞা দিয়েছেন। কি বলেছেন তাতে? কমিশনের মতে যে শিল্প কেন্দ্রে 10 থেকে 50 জন শ্রমিক থাকলে তা ক্ষুদ্র শিল্প বলে গণ্য হবে। তাহলে ক্ষুদ্র শিল্প কাকে বলছি? যে শিল্পে 10 থেকে 50 জন শ্রমিক থাকবে তাকে কিন্তু আমরা ক্ষুদ্র শিল্প হিসেবে গণ্য করতে পারি। তবে মূলধনের পরিমাণ কত হলে তা ক্ষুদ্র শিল্প হবে, সেটা পরিবর্তন হয়। অর্থাৎ কোনো একটা কাজের মূলধন যেমন খুব বেশি হতে পারে, আবার মূলধন কিন্তু কম হতে পারে, কিন্তু শ্রমিকের সংখ্যা 10 থেকে 50 জন থাকতেই পারে। সর্বশেষ তথ্য অনুযায়ী সরকার ঘোষণা করে যে মূলধন 1 থেকে 5 কোটি টাকা পর্যন্ত হলে তাকে বলা হবে ক্ষুদ্র শিল্প। তাহলে এই যে 1 থেকে 5 কোটি টাকার মধ্যে যদি যদি কোনো সংস্থা কোনো মূলধন নিয়ে কোনো কোম্পানি চালায়, সেটাকে আমরা কি বলবো? ক্ষুদ্র শিল্প। 2006 সালে পশ্চিমবঙ্গ সরকার 10 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত মূলধনের শিল্পকে অতি ক্ষুদ্র বলেছে। তাহলে অতি ক্ষুদ্র কি? যেখানে 10 থেকে 25 লক্ষ টাকা কিন্তু মূলধন নিয়ে কোনো শিল্প নামা হয়, সেটাকে কি বলা হচ্ছে? অতি ক্ষুদ্র শিল্প। আর 25 লক্ষ থেকে 5 কোটি পর্যন্ত শিল্পকে কিন্তু ক্ষুদ্র শিল্পের আওতাভুক্ত করা হয়েছে। তাহলে তোমরা কিন্তু দুটো জিনিস শিখলে। কি শিখলে? এক, ক্ষুদ্র শিল্প, আর একটা হচ্ছে অতি ক্ষুদ্র শিল্প। পশ্চিমবঙ্গ সরকার অতি ক্ষুদ্র শিল্প কাকে বলেছে? বলো। ভেরি গুড। 10 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত মূলধন নিয়ে যে শিল্প গড়ে উঠবে তাকে আমরা কি বলবো? অতি ক্ষুদ্র শিল্প। এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা দিয়েছে 2006 সালে। তাহলে সেটা কি বলেছে? বলেছেন যে 2 থেকে আহ, আড়াই, সরি, 25 লক্ষ থেকে 5 কোটি পর্যন্ত মূলধন নিয়ে যে শিল্পকে গড়ে তোলা হবে, বা যে শিল্পের আওতাভুক্ত হবে, সেই শিল্পকে আমরা কি বলবো? ক্ষুদ্র শিল্প। তাহলে তোমরা বুঝতে পারলে যে ক্ষুদ্র শিল্প
জিনিসটা কি? এটা মনে রাখবে যে ক্ষুদ্র শিল্পে কিন্তু 10 থেকে 50 জন শ্রমিক থাকে। আচ্ছা, এবার আমরা দেখবো যে কুটির শিল্প কি। আচ্ছা, তোমরা বলো তো কুটির শব্দের অর্থ কি? কুটির শব্দের অর্থ ঘর না, তাই তো? তাহলে যে শিল্প কিন্তু ঘরে ঘরে বসেই করা যায়, ঠিক আছে? যেমন কুটির শিল্প মূলত গ্রাম ভিত্তিক শিল্প, গ্রামে বিভিন্ন বাড়িতে দেখবে ছোট ছোট শিল্প কিন্তু গড়ে ওঠে নিকটে প্রাপ্ত কাঁচামাল এর উপর ভিত্তি করে। অর্থাৎ শিল্প, যে শিল্পটা কাঁচামালের উপর ভিত্তি করে হবে, যেমন ধরো বিড়ি শিল্প, সেই শিল্পের জন্য কাঁচামাল কিন্তু ও কোথায় পাওয়া যায়? গাছের পাতা পাওয়া যায়। তাহলে যে অঞ্চলে সেই বিড়ি শিল্পের জন্য যে পাতা, শুকনো পাতার প্রয়োজন, সেই অঞ্চলে স্থানীয় মানুষরা প্রতিটি ঘরে ঘরে কিন্তু এই শিল্প গড়ে উঠেছে। ঠিক তেমনি পরিবারের সদস্যরা যখন কোনো দ্রব্য উৎপাদন ও বিক্রি করে তা হলো কিন্তু কুটির শিল্প। অর্থাৎ কোনো ঘরের মধ্যে সেই বাড়ির ফ্যামিলি মেম্বার যতজন, 4 জন 5 জন 10 জন সবাই মিলে যখন সেই শিল্পটাকে গড়ে তুলবে এবং সেই শিল্পের মাধ্যমে তারা উপার্জন করবে, বিক্রি করে তাদের মুনাফা আসবে, সেই শিল্পকে আমরা কি বলবো? কুটির শিল্প। তাহলে তোমরা বুঝতে পারলে যে কুটির শিল্প কাকে বলে। কুটির শব্দের অর্থই কিন্তু হচ্ছে ঘর, তাই না? আচ্ছা, কুটির শিল্পে যন্ত্রের ব্যবহার খুবই কম, অর্থাৎ মানুষের শ্রম বেশি লাগে। যেমন বড় বড় শিল্পে কি হয়? যন্ত্রপাতির ব্যবহৃত হয়। বৃহৎ শিল্পে কিন্তু সবই যন্ত্রপাতি ব্যবহার হয়, যেমন গাড়ি নির্মাণ, লৌহ ইস্পাত কারখানা, তারপরে এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু যন্ত্র দ্বারা নির্ভর। কিন্তু কুটির শিল্প সম্পূর্ণরূপে যন্ত্র নির্ভর নয়। বেশিরভাগ ক্ষেত্রে যন্ত্র ব্যবহার হলেও কিন্তু কুটির শিল্পে আহ, মানুষের যে শ্রম, সেই শ্রমটা কিন্তু বেশি লাগে। কায়িক শ্রমের গুরুত্ব সব থেকে বেশি। তোমরা ছবি দেখলে বুঝতেই পারবে। দেখো ঘরে বিভিন্ন কাঁচামালের মাধ্যমে কুলো বানানো হচ্ছে, তারপরে ঝাঁটা, বিভিন্ন মাটির শৌখিন জিনিসপত্র ইত্যাদি তৈরি করা হচ্ছে, এগুলো সবই কিন্তু কুটির শিল্পের মধ্যে পড়ছে। আচ্ছা, কুটির শিল্পের গুরুত্ব কি সেটা আমাদের জানতে হবে। দেখো, ক্ষুদ্র কুটির শিল্পের প্রভাবে প্রচুর কর্মসংস্থান হয়, তাই না? একটা ফ্যামিলি কিন্তু সম্পূর্ণরূপে এই কুটির শিল্পের উপর নির্ভর করে তার জীবিকা নির্বাহ করতে পারে। ফলে কর্মসংস্থান কিন্তু হয় কুটির শিল্পের মাধ্যমে। উৎপাদন বাড়ে। গ্রামে যখন প্রতিটা বাড়িতে যখন একটি শিল্প গড়ে উঠবে, তখন কিন্তু যে শিল্প গড়ে উঠবে সেই শিল্পের উৎপাদন কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। স্থানীয় সম্পদের পূর্ণ ব্যবহার হয়, যেহেতু কুটির শিল্প স্থানীয় কাঁচামালের উপরে ভিত্তি করে গড়ে উঠছে, তাই তো? একটু আগেই বললাম যে কুটির শিল্প কিন্তু স্থানীয় যে কাঁচামাল সেগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে। তাহলে সেই স্থানীয় কাঁচামাল যদি গড়ে ওঠে, তাহলে স্থানীয় যে মাল তার তো একটা ব্যবহার হচ্ছে, তাহলে সেই ব্যবহারের পূর্ণতা পাবে। নাম্বার 4, দ্রব্য রপ্তানির সুযোগ বাড়ে। এই যে হাতের কাজ করার ফলে বিভিন্ন দ্রব্য তারা উৎপাদন করছে, তারা কিন্তু সেটা রপ্তানি করছে খুব সহজে। এরপরে দেখবো যে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্প কিভাবে চলে। দেখো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম WBSIDC অনুসারে এই মুহূর্তে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও কুটির শিল্পের সংখ্যা 15 লক্ষ। তাহলে কি বলছে? আমরা একটু আগে দেখলাম যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু 3টে ভাগে ভাগ করেছে এই শিল্পকে, কি? অতি ক্ষুদ্র, ক্ষুদ্র আর বৃহৎ, তাই না? তাহলে এই যে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র কুটির শিল্প, এই যে বিষয়গুলো তে কত সংখ্যা লোক মানুষ জীবিকা অর্জন করছে? প্রায় 15 লক্ষ মানুষ কিন্তু এর সাথে যুক্ত আছে, যেখান থেকে প্রায় 40 লক্ষ মানুষ নিয়োজিত। অসংগঠিত ক্ষেত্রের রয়েছে আরো প্রায় 60 লক্ষ মানুষ। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? যে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র যে শিল্প উন্নয়ন নিগমের হিসাব অনুযায়ী এই মুহূর্তে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং কুটির শিল্পের সংখ্যা কিন্তু 15 লক্ষ। সেই শিল্পের সাথে যুক্ত রয়েছে আরো 40 লক্ষ মানুষ এবং অসংগঠিত ক্ষেত্রে কিন্তু রয়েছে আরো 60 লক্ষ মানুষ। তাহলে এই অসংখ্য মানুষের কিন্তু জীবন, তাদের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় যে মাল রয়েছে, কাঁচামাল, তার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। রপ্তানির মাধ্যমে তাদের যে উপার্জন, সেটি আস্তে আস্তে আরো বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। কিভাবে সহযোগিতা করে থাকে? স্থানীয় পঞ্চায়েত, পৌরসভার মাধ্যমে কিন্তু বিভিন্ন আর্থিক সুবিধা দান, বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে কিন্তু শ্রমিক, এই যে গৃহ যারা বাড়িতেই সবকিছু বানায়, তাদের কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা আরো উৎকৃষ্ট মানের
যে দ্রব্যটা তৈরি করছে সেটা যেন আরো উৎকৃষ্ট মানের হয়। ঠিক আছে, এইসব কারণে কিন্তু পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্প নিগম রয়েছে, যেগুলো কিন্তু কি করে সামগ্রিকভাবে সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে ক্ষুদ্র কুটির শিল্পকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। স্টুডেন্ট, এখন আমরা পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে যে শিল্পগুলি উন্নতি লাভ করছে দিনের পর দিন, সেই শিল্পগুলো সম্পর্কে কিন্তু একটু আমরা আলোচনা করব। সেই শিল্পগুলি কি কি হতে পারে? মৃৎশিল্প অর্থাৎ মাটির কাজ, বিভিন্ন লৌহ নির্মিত দ্রব্য, তারপরে রেশম শিল্প, তাঁত শিল্প, বাদ্যযন্ত্র শিল্প, তারপর আর কি হতে পারে, বিড়ি শিল্প, মাদুর শিল্প। এই যে শিল্পগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই শিল্পগুলো পশ্চিমবঙ্গের কোন কোন স্থানে ভালো হয়, বা সেখানকার মানুষরা কিভাবে সেটা তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করছে, সেই সব সম্পর্কে কিন্তু একটু আমরা জানবো। দেখো, প্রথমে দেখো রয়েছে মৃৎশিল্প। মাটির যে কাজ সেগুলোকে কিন্তু এক কথায় কি বলা হয়? মৃৎশিল্প। তাহলে বলতো, কলকাতায় কোথায় মৃৎশিল্প বিখ্যাত? মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়, তারপরে বিভিন্ন ঠাকুর ইত্যাদি যে তৈরি হয় মাটি দিয়ে, সেটা কোথায় বিখ্যাত কলকাতার? ভেরি গুড, কুমোরটুলি, তাই না? তাহলে মূর্তি নির্মাণে কলকাতার কুমোরটুলি, নদিয়ার কৃষ্ণনগর কিন্তু জগৎ বিখ্যাত। অর্থাৎ এখান থেকে কিন্তু বহু দূরে দূরে নির্মিত যে মূর্তি, মাটির মূর্তি, সেগুলো কিন্তু রপ্তানি করা হয়। এবং সেখানকার বেশিরভাগ মানুষ, এই কুমোরটুলির বেশিরভাগ মানুষ কিন্তু এই কাজের সাথেই যুক্ত। অর্থাৎ প্রায় সকলেই, ওই অঞ্চলের প্রায় সকলেই কিন্তু মাটির মূর্তি নির্মাণে সিদ্ধহস্ত, অর্থাৎ খুব ভালো মাটির মূর্তি তারা নির্মাণ করে। নদিয়া কৃষ্ণনগরেও কিন্তু মাটির মূর্তি নির্মিত হয়, এবং সেটি সারা পৃথিবীতেই কিন্তু একটি বিখ্যাত। এছাড়া কি হয়, বাঁকুড়া ও বিষ্ণুপুরের পোড়ামাটির কাজ, এবং প্রায় সব জেলাতেই মৃৎশিল্পীরা মাটির হাঁড়ি, কলসি, ভাঁড়, টপ, সরা প্রভৃতি বানিয়ে থাকে। পশ্চিমবঙ্গের যে আরো অন্যান্য জেলা রয়েছে সেখানে কিন্তু এইসব মাটির হাঁড়ি, টপ, কলসি, ভাঁড় এগুলো কিন্তু সবই বানাচ্ছে। কিন্তু মাটির মূর্তি নির্মাণে কলকাতা, কুমোরটুলি আর কৃষ্ণনগর কিন্তু জগৎ বিখ্যাত। এছাড়া বাঁকুড়া ও বিষ্ণুপুরে পোড়ামাটির কাজ, টেরাকোটার কাজ আমরা শুনেছি। সেই পোড়ামাটির কাজের মাধ্যমে কিন্তু তারা সেখানকার মানুষরা জীবিকা অর্জন করছে। দেখো, এই যে তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে। দেখো, মাটির মাধ্যমে বিভিন্ন শৌখিন জিনিসপত্র তৈরি করা হচ্ছে, তাই না? আচ্ছা, এবারে দ্বিতীয় রয়েছে বিভিন্ন লৌহ নির্মিত দ্রব্য। লৌহ নির্মিত দ্রব্য মানে লোহার জিনিসপত্রগুলো, যেমন কি 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 যেগুলো আমরা প্রাত্যহিক ব্যবহার করে থাকি, যেমন ছুরি, কাঁচি, ছেনি, হাতুড়ি, কাস্তে, কোদাল, সাঁড়াশি, নাঙ্গল ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই কি লোহার তৈরি। আর লোহাগুলো তৈরি হয় কোথায়? এগুলো তৈরি হয় কোথায় বলতো? কামারশালায়, তাই না? এই যে ছবি দেখো, কামারশালায় কিন্তু লোহা কিন্তু গলিয়ে তাকে বিভিন্ন রূপ দেওয়া হচ্ছে, ছুরি, কাঁচি, ছেনির রূপ দিয়ে সেটিকে কিন্তু তৈরি করা হচ্ছে, গরম করে গলিয়ে লোহাকে। এই যে শিল্পের সাথে, এই শিল্পের সাথেও কিন্তু পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষ জড়িত। এভাবে তারা তাদের জীবিকা অর্জন করছে, এবং আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আমরা খুব সহজেই হাতের কাছে পাচ্ছি, তাই তো? আচ্ছা, এরপর রয়েছে দেখো মাদুর শিল্প, আর চার রয়েছে বিড়ি শিল্প। মাদুর শিল্প কি? মূল থেকে এক ধরনের সরু লম্বা গাছ হয়, এটিকে মাদুর কাঠি বলে। এগুলিকে চেরাই করে মাদুর বোনা হয়। এটি মূলত পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে উল্লেখযোগ্য কুটির শিল্প। আমরা সকলেই আগেই পড়ে এসেছি কিন্তু এটা, যে মাদুর শিল্পের জন্য কোন জায়গা বিখ্যাত? পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের অসংখ্য মানুষ, বিশেষ করে সবং বলে যে জায়গাটা রয়েছে পশ্চিম মেদিনীপুরে, সেই সবংয়ে কিন্তু অসংখ্য মানুষ এই মাদুর শিল্পের সাথে যুক্ত। সেখানকার স্থানীয় মহিলারা প্রতিটি ঘরে ঘরেই কিন্তু এই মাদুর তৈরির কাজ করে থাকে, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষেও কিন্তু এই মাদুর সেখান থেকে রপ্তানি করার মাধ্যমে তারা তাদের জীবিকা কিন্তু নির্বাহ করছে খুব ভালোভাবে। তাহলে এই যে শিল্পটা তোমরা দেখছো, মাদুর শিল্প, এটা কি শিল্প? কুঠির শিল্প। কারণ বাড়িতেই নির্মিত হচ্ছে, বাড়ির যে সদস্যরা তারা সকলে মিলে এটাকে তৈরি করছে, তাই এটি কিন্তু একটি কুটির শিল্প। আচ্ছা, তোমরা খুব ভালো করে এটা মনে রাখবে যে মাদুর শিল্প কিন্তু মেদিনীপুরে বিখ্যাত। নাম্বার 4 রয়েছে দেখো বিড়ি শিল্প। বন থেকে কেন্দু পাতা সংগ্রহ করে শুকিয়ে পশ্চিমবঙ্গের বহু মানুষ বিড়ি বেঁধে কিন্তু জীবিকা অর্জন করছে। আচ্ছা, পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম, বিনপুর, কেশিয়াড়ি,
মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ ও রঘুনাথগঞ্জ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কিছু অংশ, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি জেলায় এটি উল্লেখযোগ্য একটি কুটির শিল্প। বিশেষ করে পশ্চিমবঙ্গের যে পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে এবং ঝাড়গ্রাম রয়েছে, সেই ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর জেলাতে কিন্তু সব থেকে বেশি এই বিড়ি শিল্পটা চলে। প্রায় গ্রামের প্রতিটি বাড়িতেই কিন্তু এই বিড়ি শিল্প গড়ে উঠেছে। তার একই কারণ জানো? তার কারণ হচ্ছে এই যে কেন্দু পাতা, সেটা কিন্তু এই মেদিনীপুর ও ঝাড়গ্রামে কিন্তু প্রচুর গাছ রয়েছে। সেই গাছের পাতা শুকিয়ে কিন্তু বিড়ি তৈরি করা হয়। যেহেতু কাঁচামালের সহজলভ্যতা রয়েছে, সেহেতু তারা কিন্তু খুব সহজেই সেটি বন থেকে সংগ্রহ করে বিড়ি বাঁধার কাজের সাথে যুক্ত। এছাড়াও আরো অন্যান্য যে জায়গা রয়েছে, সেখানেও কিন্তু এই বিড়ি শিল্পের মাধ্যমে মানুষ জীবিকা অর্জন করছে। দেখো তোমরা ছবিতে, প্রথম ছবিতে দেখো, গ্রামের মহিলারা মিলে কিন্তু মাদুর তৈরি করছে। তারপরে দেখো বিড়ি শিল্পে ঘরেতেই বিড়ি নির্মিত হচ্ছে বা বিড়ি তৈরি করা হচ্ছে। আচ্ছা, এগুলো কি মেশিনে তৈরি হচ্ছে না হাতে তৈরি হচ্ছে? হাতে তৈরি হচ্ছে। তাহলে কিন্তু মানুষের যে কায়িক শ্রম, সেটি কিন্তু বেশি ব্যবহার হয় কোন শিল্পে তাহলে? বলো। ভেরি গুড। তাহলে কুটির শিল্পে কিন্তু মানুষের সব থেকে বেশি কায়িক শ্রম ব্যবহৃত হয়। এরপরে কোন শিল্প রয়েছে? দেখো, গুড় শিল্প। খেজুর গাছের রস, তাল গাছের রস এবং আখের রস থেকে যথাক্রমে খেজুর গুড়, তাল গুড় ও আখের গুড় তৈরি করা হয়। আমরা দেখি না যে মা কাকিমারা এরম ডেলা ডেলা করে গুড় আহ, দিয়ে বিভিন্ন রকম রান্নার জিনিসপত্র বা পিঠে পুলি তৈরি করে শীতের সময়। তাহলে সেই গুড়গুলো কোথা থেকে তৈরি হয়? সেই গুড়গুলো কিন্তু খেজুর গাছের রস, তাল গাছের রস, আখের রস থেকে তৈরি হচ্ছে। আর এগুলো যারা তৈরি করে তাদের জীবিকা অর্জন করছে, তারা কিন্তু এই খেজুর বা এই গুড় শিল্পের সাথে যুক্ত। পশ্চিমবঙ্গের কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই কাজের সাথে যুক্ত। গুড় থেকে নানা রকম জিনিস তৈরি হয়, তাই না? এর মধ্যে কিন্তু একটা খুব বিখ্যাত জিনিস রয়েছে, যেটা তোমরা সকলেই নাম শুনেছো। কি বলতো? জয়নগরের মোয়া। এই জয়নগরের মোয়া তৈরি করতে কিন্তু এরকম প্রচুর গুড়ের প্রয়োজন হয়। ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণে গুড় শিল্প চালু রয়েছে। দেখো এই যে ছবি। আচ্ছা, এরপরে রয়েছে দেখো তাঁত শিল্প। নদিয়া জেলার শান্তিপুর, ফুলিয়া, হুগলির বেগমপুর, ধনেখালি এবং বাঁকুড়ায়, বিষ্ণুপুরে কিন্তু তাঁত শিল্পে অসংখ্য মানুষ নিযুক্ত রয়েছে এবং এর মাধ্যমে তারা কিন্তু তাদের জীবিকা অর্জন করছে। আমরা সকলে নাম শুনেছি না যে শান্তিপুরের তাঁত কিন্তু জগৎ বিখ্যাত। শান্তিপুরে, নদিয়া জেলার শান্তিপুরে কিন্তু প্রচুর পরিমাণে শাড়ি তৈরি করা হয়। গ্রামের মানুষ প্রতিটি ঘরে কিন্তু এইভাবে কিন্তু নিজের হাত দ্বারা কিন্তু শাড়ি বোনে। এছাড়া উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের গামছা কিন্তু খুবই বিখ্যাত এবং জনপ্রিয়। সুনামের সাথে পশ্চিমবঙ্গের তাঁত শিল্পকে কিন্তু বাঁচিয়ে রেখেছে এই এরাই। তাহলে শান্তিপুর, ফুলিয়া, বেগমপুর, ধনেখালি, বাঁকুড়া, এছাড়া বসিরহাট এই যে অঞ্চলগুলোতে কিন্তু সবই তাঁত শিল্প বিখ্যাত। এরপরে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের রেশম শিল্প। রেশম শিল্প কি? তুঁত গাছে গুটি পোকা পালন করে রেশম সংগ্রহ করা হয়। তাহলে তুঁত এক প্রকার গাছ, সেই গাছে কিন্তু রেশমের যে পোকাগুলো, সেই পোকাগুলো কিন্তু চাষ করা হয়। ঠিক আছে? সেই চাষ করার মাধ্যমে সেগুলো কিন্তু পরে সংগ্রহ করা হয়। এই মুর্শিদাবাদের সিল্কের খ্যাতি দেশ বিদেশে রয়েছে। তাহলে আমরা জানি না সিল্ক, সেই সিল্কের খ্যাতি কোথায় সব থেকে বেশি ভালো উৎপন্ন হয়? মুর্শিদাবাদে। এছাড়া মালদা, বীরভূম, বাঁকুড়াতে জেলাতেও রেশম শিল্প কিন্তু গড়ে উঠেছে। আচ্ছা, নাম্বার ৮, দেখো চালকল ও তেলকল। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই কিন্তু চালকল ও তেলকল রয়েছে। চালকলটা কি? ধান থেকে চাল প্রস্তুত করা হয়। সেই খান যে যেখানে করা হয় সেখানে কিন্তু বলা হয় কি? চালকল। অর্থাৎ ধান কিন্তু দেখবে গ্রামের মানুষরা তারা নিজেদের যা প্রয়োজন হয় সেটা কিন্তু রেখে দিয়ে তারা বিক্রি করে দেয় বা চালকলে দিয়ে দেয়, তাই না? সেখান থেকে চালটা কিন্তু ধানে পরিণত হয়, সরি, ধান কিন্তু চালে পরিণত হচ্ছে এই চালকলের মাধ্যমে। ঠিক তেমনি বিভিন্ন তৈলবীজ রয়েছে। সেই তৈলবীজ থেকে তেল প্রস্তুত করার জন্য কিন্তু সেই তৈলবীজগুলোকে তেল কলে আনা হয় এবং তেল কলে বিভিন্ন যন্ত্রপাতির দ্বারা কিন্তু সেগুলো তেলে পরিণত হয়। এটিও কিন্তু ক্ষুদ্র শিল্পের আওতায় পড়ে এই চালকল ও তেলকল। কারণ এটি
ছোট ছোট মেশিন দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিসপত্র, সেগুলোর দ্বারা কিন্তু এই চালকল ও তেলকল চলছে। ফলে এটিও ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পড়ছে। আচ্ছা, তাহলে 7 গেল রেশম শিল্প, 8 গেল চালকল ও তেলকল। পশ্চিমবঙ্গে আর কি কি শিল্প রয়েছে দেখো, কি কি ক্ষুদ্র কুটির শিল্প মধ্যে 9 পড়ছে দেখো, প্রকাশন ও মুদ্রণ শিল্প। আচ্ছা, তোমরা যে এত বই পড়ছো, এই বইতে কত কিছু লেখা রয়েছে, তাই না? তাহলে এই যে লেখাগুলো কিভাবে হয়েছে? ছাপাতে হয়েছে। তাহলে এই যে বইতে আমরা ছাপাচ্ছি, সেটাকে কিন্তু কি বলা হচ্ছে, কি প্রকাশন ও মুদ্রণ শিল্প। পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় কোথায় রয়েছে? কলেজ স্ট্রিট অঞ্চলে বিভিন্ন বই ও ধর্মতলা সংলগ্ন অঞ্চলে খবরের কাগজ ছাপার একাধিক কারখানা রয়েছে। আমরা সকালবেলা উঠে খবরের কাগজ পড়ি তো, তাহলে সেই খবরের কাগজে বড় বড় করে বাংলায় যে লেখাগুলো থাকে, সেই লেখাগুলো কি করতে হয়? ছাপাতে হয়। তাই ছাপানোর জন্য কিন্তু মেশিন প্রয়োজন। তো এই ছাপানো মেশিন বা মুদ্রণ শিল্প কিন্তু পশ্চিমবঙ্গে জনপ্রিয় একটি শিল্প। আর পশ্চিমবঙ্গে কলেজ স্ট্রিট কিন্তু রয়েছে, যেখানে বিভিন্ন রকম তোমরা যে বই পড়ছো, খাতায় লিখছো, সেই যে বই খাতা ইত্যাদি কিন্তু সেখানে ব্যাপক পরিমাণে তৈরি করা হয়। অসংখ্য মানুষ এই কাজের সাথে কিন্তু যুক্ত রয়েছে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতেই হবে, যা রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নকে কিন্তু ত্বরান্বিত করবে, সহায়তা করবে। কারণ এই শিল্প যদি না বাঁচানো হয়, তাহলে এত বই না ছাপালে মানুষ পড়বে কি, মানুষ শিক্ষিত হবে কি করে, তাই তো? তাই এই শিল্পকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে আমাদের। অন্য অন্যত্র এই শিল্পের প্রসার ঘটানো উচিত। বর্তমানে বিভিন্ন সরকারি পদক্ষেপের দ্বারা এই মুদ্রণ ও প্রকাশন শিল্পকে কিন্তু আরো ত্বরান্বিত করা হচ্ছে। নাম্বার 10, কাঠের আসবাবপত্র। আমরা খাট, আলমারি, বিভিন্ন ড্রেসিং টেবিল, তোমাদের যে পড়ার বই যেখানে রাখো সেই যে টেবিল ইত্যাদি তৈরি করতে কিন্তু কে লাগে? কাঠের জিনিসপত্র লাগে না? তাহলে এই কাঠের জিনিসপত্র তৈরি করে কারা? কাঠমিস্ত্রি। তাহলে এই যে কাঠমিস্ত্রি, এই কাঠের শিল্পর সাথে যে মিস্ত্রিগুলো যুক্ত রয়েছে, তারা কিন্তু এই কাঠ আসবাবপত্র শিল্পের সাথে যুক্ত। ঠিক আছে? তারা বিভিন্ন কাঠের সামগ্রী নির্মাণ করার মাধ্যমে তাদের জীবিকা কিন্তু অর্জন করছে। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই কিন্তু হাজার হাজার মানুষ এই ছুতোর কাজের সাথে নিযুক্ত। ছুতোর কাজ মানে ওই কাঠের কাজকে কি বলা হয়? ছুতোর কাজ। তাই তো? তাহলে তোমরা বুঝতে পারলে কাঠের আসবাবপত্র তৈরিও কিন্তু একটি আহ, ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে পড়ছে। এরপর রয়েছে দেখো বাদ্যযন্ত্র নির্মাণ। বাদ্যযন্ত্র মানে কি? তবলা, গিটার, হারমোনিয়াম, এই যে বাদ্যযন্ত্রগুলো, এগুলো তো নির্মাণ করতে হয়। তাহলে এই যে ঢোল, ডিগি, তবলা, হারমোনিয়াম, বাঁশি, ডুগডুগি, অন্যত্র যে বাদ্যযন্ত্র নির্মাণ করতে রাজ্যের মানুষ কিন্তু বিভিন্ন অংশে নিযুক্ত রয়েছে। এছাড়া আহ, ঝুড়ি বোনা, তালপাতার টুপি, বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নানান জিনিসপত্র তৈরি, পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন স্থানে নিযুক্ত রয়েছে। ঠিক আছে? এগুলো কিন্তু সবই কুটির শিল্পের মধ্যে পড়ছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ক্ষুদ্র ও কুটির শিল্পগুলি কি কি? বলো তাহলে কি কি ক্ষুদ্র কুটির শিল্পগুলি? ভেরি গুড। আসবাবপত্র নির্মাণ, আর বাদ্যযন্ত্র নির্মাণ, আর তাঁত শিল্প, রেশম শিল্প, বিড়ি শিল্প, মাদুর শিল্প, গুড় শিল্প, এই যে ছোট ছোট শিল্পগুলি, যেগুলো কিন্তু ঘরে বসেই মানুষ করতে পারছে এবং অর্থ উপার্জন করতে পারছে এবং তাদের জীবিকা নির্বাহ করতে পারছে যে শিল্পের মাধ্যমে, সেইগুলোকে কিন্তু আমরা কি বলবো? ক্ষুদ্র ও কুটির শিল্প। তাই তো? স্টুডেন্ট, এতক্ষণ যে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম ক্ষুদ্র কুটির শিল্প সম্পর্কে জানলাম, যে বিভিন্ন রকম ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এবং সেটি কিন্তু উন্নতি লাভও করেছে, তাই না? তাহলে পশ্চিমবঙ্গের এই ক্ষুদ্র কুটির শিল্প উন্নতি লাভের যে কারণগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা একটু আলোচনা করব। প্রথমে রয়েছে দেখো কাঁচামালের যোগান, 1 নম্বর। কাঁচামালের যোগান কি? দেখো, ক্ষুদ্র কুটির শিল্পে কিন্তু প্রয়োজনীয় কাঁচামালের যোগান আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু খুব বেশি রয়েছে। সারা রাজ্য জুড়ে উৎপাদিত হয় বিভিন্ন শস্য, ফল, বা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু বনভূমি বা বনজ সম্পদের কিন্তু অভাব নেই। সাথে সাথে ইস্পাতের যোগানও কিন্তু রয়েছে এগুলোর দ্বারাই। কাঁচামাল যেমন বিড়ি শিল্পে কি হচ্ছে? কেন্দুপাতা। কেন্দুপাতাটা কি? কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবার যখন তাঁত শিল্পে রেশম কীটের মাধ্যমে তাঁত খুব সহজেই তৈরি করা হচ্ছে। আবার বনজ সম্পদের মাধ্যমে কিন্তু অনেক মানুষ
কাষ্ঠ শিল্প অর্থাৎ যে আসবাবপত্র তৈরি হচ্ছে তার সাথে যুক্ত হয়ে কিন্তু তাদের জীবিকা নির্বাহ খুব সহজেই করতে পারছে। এক কথায় বলতে গেলে কাঁচামালের যোগান কিন্তু আমাদের রাজ্যে রয়েছে। 2, শ্রমিক। জনঘনত্ব খুব বেশি হওয়ায় শ্রমিকের অভাব হয় না। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু জনঘনত্বে ভারতের মধ্যে কততম স্থানে রয়েছে বলো? এটা কিন্তু তোমরা আগে পড়ে এসেছো। পশ্চিমবঙ্গ যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু আমি তোমাদের পড়িয়েছিলাম। ভেরি গুড। দ্বিতীয় স্থানে রয়েছে। জনঘনত্বের প্রথম যে রাজ্য সেটি কি? বিহার। তাহলে আমাদের রাজ্য জনঘনত্ব যেহেতু দ্বিতীয় স্থানে হওয়ার দরুন আমাদের কিন্তু জনসংখ্যা প্রচুর। ঠিক আছে? ফলে বিভিন্ন শিল্পের মাধ্যমে যে মানুষ তার জীবিকা অর্জন করবে, সেই যে মানুষের অভাব, সেই অভাবটা কিন্তু হয় না। মানুষ বিভিন্ন রকম শিল্পের সাথে নিজে নিজে যুক্ত হয়ে তাদের জীবিকা অর্জন করার মাধ্যমে তাদের সংসার চালাচ্ছে। ফলে শ্রমিকের অভাব কিন্তু এই কুটির শিল্পে বা ক্ষুদ্র শিল্পে হচ্ছে না। নাম্বার 3, সরকারি পদক্ষেপ। ক্ষুদ্র ও কুটির শিল্পে কর্মসংস্থান বেশি হয় বলে সরকার এই প্রকার শিল্পের উন্নতিতে সচেষ্ট। অর্থাৎ এই যে শিল্পগুলো রয়েছে তাতে কিন্তু বেশিরভাগ করে কি হয়, গ্রামের মানুষরা যুক্ত থাকে। আর আমরা জানি যে শহরের তুলনায় গ্রামের মানুষ একটু গরিব হয়ে, তাই তো? তাহলে তাদের স্বনির্ভর করার জন্য, গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্য কিন্তু সরকারি তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই ক্ষুদ্র ও কুটির শিল্পে। 1961 সালে স্থাপন করা হয় ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়ন নিগম। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়ন নিগম কত সালে স্থাপিত হয়? 1961 সালে। এই নিগম অতি সম্প্রতি বিভিন্ন জেলায় অসংখ্য ফুড পার্ক, গার্মেন্ট পার্ক, শিল্প হাব স্থাপনের কর্মসূচি হাতে নিয়েছে। তাহলে যদি ফুড পার্ক গঠন হয় তাহলে সেখানে বিভিন্ন রকম খাবার তৈরি করবে যারা, তারা কিন্তু সেই শিল্পের সাথে যুক্ত হচ্ছে। আমরা আগে পড়েছিলাম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, তার মধ্যে ফুড পার্ক তৈরি করছে। আবার গার্মেন্ট পার্ক, বিভিন্ন রকম যে জামা কাপড় তৈরি হয় বা শাড়ি তৈরি হচ্ছে সেগুলো কিন্তু একটা পার্কের মধ্যে বিক্রি করলে একসাথে অনেক মানুষ কিন্তু সেখানে এসে সেটি কিনতে পারছে, তাই তো? ফলে স্থানীয় মানুষের যে বাজার, সে বাজার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরপরে আর কি কি রয়েছে উন্নতির কারণ? দেখো, প্রশিক্ষণ ও ঋণদান। ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনের জন্য সরকার প্রশিক্ষণ কিন্তু দিচ্ছে সাধারণ মানুষকে। গ্রামের মহিলা বা যারা বেকার তাদেরকে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণের দ্বারা বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পে কিন্তু উৎসাহিত দেওয়া হচ্ছে। এবং সব থেকে বড় কথা, তাদের কিন্তু ঋণ দানের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ তুমি একটা কোনো কাজ শুরু করবে, কোনো একটা ক্ষুদ্র শিল্প শুরু করবে, সেই শিল্প শুরু করার জন্য তোমার যে মূলধন বা টাকা লাগবে, সেই টাকা কিন্তু সরকার তোমাকে দিচ্ছে ঋণ হিসাবে। তোমার ব্যবসা যখন ভালো হবে তুমি সেটা আস্তে আস্তে শোধ করে দেবে। তাই সরকারের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর কি হচ্ছে? রপ্তানির সুযোগ। দেখো, সহজ শর্তে পণ্যদ্রব্য রপ্তানির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু রপ্তানির জন্য এই যে বিভিন্ন শৌখিন কাপড় বা সিল্কের কাপড় কিন্তু শুধু পশ্চিমবঙ্গ বা ভারত নয়, সারা বিশ্বে কিন্তু রপ্তানি করা হয়। সারা বিশ্বের কাছে এর চাহিদা কিন্তু অফুরন্ত। তাহলে এই যে সিল্কের শাড়ি বা অন্যান্য জিনিসপত্র যেগুলো পশ্চিমবঙ্গেই তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু রপ্তানির জন্য সরকারের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যার ফলে খুব সহজে কিন্তু ও, রপ্তানির মাধ্যমে এই যে শিল্পপতি বা যারা শিল্পের সাথে যুক্ত তারা কিন্তু খুব সহজে আর্থিক উপার্জনটা করতে পারছে। তাহলে স্টুডেন্ট, আমরা যে বিষয়গুলো জানলাম যে ক্ষুদ্র কুটির শিল্প উন্নতির কারণ পশ্চিমবঙ্গে, খুব ভালো করে পড়বে, এটা কিন্তু 2-3 নম্বরের জন্য পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, এবারে আমরা দেখবো এই ক্ষুদ্র শিল্প কুটির শিল্পের কিছু তফাৎ এবং সাদৃশ্য, সেই বিষয়টা একটু আমরা দেখে নিই, চলো। ক্ষুদ্র ও কুটির শিল্পে কিন্তু কিছু তুলনা করা হয়েছে এখানে। দেখো, প্রথমে রয়েছে সাদৃশ্য এবং তারপরে রয়েছে বৈসাদৃশ্য। কি কি সাদৃশ্য রয়েছে? দেখো, উদ্যোগ। ক্ষুদ্র শিল্পে কিন্তু ব্যক্তিগত বা স্বল্প কয়েকজনের মিলিত উদ্যোগেই নিজেদের মূলধন বিনিয়োগের দ্বারা এই শিল্প কিন্তু গড়ে ওঠে, তাই তো? তাহলে ক্ষুদ্র শিল্পে কি হচ্ছে, ব্যক্তিগত বা স্বল্প কয়েকজনের মূলধনের একসাথে করে কিন্তু এই ক্ষুদ্র শিল্প গড়ে উঠছে। অপরদিকে কুটির শিল্প কি? কুটির শিল্প একত্রে উদ্যোগ বা বা স্বল্প কয়েকজনের এবং সম্পূর্ণ নিজস্ব মূলধনেই গড়ে উঠছে। অর্থাৎ কোনো ফ্যামিলিতে যখন একটা শিল্প গড়ে ওঠে, কুটির শিল্প, তখন কিন্তু সেই ফ্যামিলির যে মূলধন, সেই মূলধন কিন্তু কাজে লাগছে, তাই না? আর ক্ষুদ্র শিল্পে কিন্তু কয়েকজন বা ব্যক্তিগত ভাবেও কিন্তু সেটি করা যেতে পারে। উদ্দেশ্য কি?
প্রাথমিকভাবে নিজেদের চাহিদা পূরণের উদ্দেশ্যে গড়ে উঠলেও পরে তা রপ্তানিমুখী হয়। এই যে ক্ষুদ্র শিল্প প্রথমে কিন্তু একটা নিজেদের চাহিদা পূরণের জন্য তৈরি করা হয়, যে দ্রব্য তৈরি করা হচ্ছে বা যে শিল্পে যে জিনিসটা উৎপাদিত হচ্ছে সেটি কিন্তু নিজেদের চাহিদা পূরণের জন্য করা হয়, কিন্তু পরে তা আহ, রপ্তানিও করা হয়। কুটির শিল্পে কি বলছে, যে পারিবারিক চাহিদা পূরণে প্রাথমিকভাবে কুটির শিল্পের মুখ্য উদ্দেশ্য হয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই শিল্পের কিন্তু দ্রব্য রপ্তানিও করা হয়। তাহলে দুটোর মধ্যে আমরা সাদৃশ্য দেখতেই পাচ্ছি। এটিও কিন্তু প্রথমে যে তৈরি করা হয় তখন কিন্তু পারিবারিক যে চাহিদা সেটি কিন্তু পূরণ করা হয়, তারপর ধীরে ধীরে সেটি কিন্তু উৎপাদন যখন বৃদ্ধি পায় সেটি কিন্তু রপ্তানিমুখী হয়ে থাকে। তাহলে ক্ষুদ্র কুটির শিল্পের যেমন কিছু সাদৃশ্য রয়েছে, তেমন বৈসাদৃশ্য রয়েছে। এবার বৈসাদৃশ্য মানে হচ্ছে কি, পার্থক্য। এই পার্থক্যটা কি? দেখো, শিল্প কেন্দ্র ক্ষুদ্র উদ্যোগ হলেও কোনো সাধারণ জায়গায় ক্ষুদ্র আকারে শিল্প গড়ে তোলা হয়। কোনো একটি সাধারণ জায়গায় কিন্তু এটা ক্ষুদ্র শিল্প হিসেবে গড়ে তোলা হয়, যেখানে 10 থেকে 50 জন বা 100 জন কিন্তু মানুষ সেখানে গিয়ে সেই শিল্পের সাথে কাজ করে। আর কুটির শিল্প কি? কুটির শিল্প ক্ষেত্র কিন্তু বেশিরভাগ উদ্যোগের শিল্পের নিজ কুঠিরেই গড়ে ওঠে, অর্থাৎ কুটির শিল্পের নিজের বাড়িতেই এই কুটির শিল্পটা গড়ে ওঠে। এবং আর কি বৈশিষ্ট্য হতে পারে? কুটির শিল্পে কিন্তু সদস্য সংখ্যা, বাড়ির যে সদস্য সংখ্যা তারাই হয়। অপরদিকে শিল্প কেন্দ্রের যে ক্ষুদ্র শিল্প, সেখানে কিন্তু সমগ্র আশেপাশের অঞ্চল থেকে কিছু মানুষ কিন্তু সেই শিল্পে কর্মসংস্থান পায়। আচ্ছা, তাহলে তোমরা কিন্তু আজকে ক্ষুদ্র শিল্প কুটির শিল্প সম্পর্কে বিস্তারিত জানলে, তাই তো? এরপর আমরা আজকে যেটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে, যেগুলি পরীক্ষায় কিন্তু আসতে পারে। চলো সেগুলো কিন্তু আমরা একটু দেখে নেব। তোমরাই বলো আমাকে তাহলে, ক্ষুদ্র শিল্প কি? ভেরি গুড। ক্ষুদ্র শিল্প হচ্ছে যে শিল্পে 10 থেকে 50 জনের মতো মানুষ রাখবে, এবং মূলধন কিন্তু হবে কত? পশ্চিমবঙ্গ সরকার অনুযায়ী মূলধন কত হবে? 25 লক্ষ থেকে 5 কোটির মধ্যে থাকবে। 2006 সালে যে শিল্পনীতি পশ্চিমবঙ্গ সরকার প্রদান করেছিল, তাতে কিন্তু বলা হয়েছে যে মূলধন 25 লক্ষ থেকে 5 কোটির মধ্যে থাকবে, তাদের আমরা কি বলবো? ক্ষুদ্র শিল্প, তাই তো? আচ্ছা, এরপরে বলো কুটির শিল্প কি? বলো তো, কুটির শিল্পে 2006 সালে পশ্চিমবঙ্গ সরকারের যে নীতি নিয়েছিলেন তাতে কত রয়েছে মূলধন? ভেরি গুড। 25, 1 লক্ষ থেকে 5 লক্ষের মধ্যে যে মূলধন আছে সেটিকে কিন্তু আমরা কি বলবো? কুটির শিল্প। অর্থাৎ আহ, কাঁচামালের সহজলভ্যতায় স্থানীয় মানুষ যখন কাঁচামালের সহজলভ্যতায় তাদের গৃহে বা তাদের বাড়িতে যে শিল্প গড়ে তোলে, তাকে কিন্তু আমরা কি বলবো? কুটির শিল্প, তাই তো? আচ্ছা, নাম্বার 3 রয়েছে, দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্প উন্নতির কারণ, একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলো। তাহলে পয়েন্টগুলো বলো কি কি? ভেরি গুড। কাঁচামালের যোগান, তাই না? আর কি? সুলভ শ্রমিক। পশ্চিমবঙ্গের জনঘনত্ব খুব বেশি, তাই শ্রমিকের অভাব কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে হয় না। আর কি? সরকারের বিভিন্ন নীতি, সরকারের তরফ থেকে ঋণ দেওয়া, প্রশিক্ষণ প্রদান করা ইত্যাদি কিন্তু হয়, যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের যে ক্ষুদ্র কুটির শিল্প সেটি কিন্তু গড়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার গ্রামের যে মহিলারা রয়েছে তাদের স্বনির্ভর করার জন্যই কিন্তু এই ক্ষুদ্র কুটির শিল্পকে আহ, বেশি করে আহ, ঢালাও করে সাজাচ্ছে, বেশি করে সাজাচ্ছে, যাতে এতে আরো মানুষের অংশগ্রহণ বাড়ে এবং উৎপাদনও কিন্তু বাড়াবে। নাম্বার 4 বলছে, দেখো পশ্চিমবঙ্গে মাদুর শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা? বলো। 1 নম্বর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতেই পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কিন্তু মাদুর শিল্পের জন্য বিখ্যাত। বলো তো, পশ্চিম মেদিনীপুর কোন জেলা, সরি, পশ্চিম মেদিনীপুরের কোন স্থান মাদুর শিল্পের জন্য বেশি বিখ্যাত? ভেরি গুড। সবং যে স্থানটা রয়েছে, সবং যে জায়গাটার নাম রয়েছে, সেখানে কিন্তু মাদুর শিল্পের জন্য খুবই বিখ্যাত। 5, পশ্চিমবঙ্গের তাঁত শিল্পের জন্য বিখ্যাত কোন কোন জেলা? বলো, তাঁত শিল্প কোথায় খুব ভালো হয়? নদিয়া। ভেরি গুড। আর? বীরভূম, মুর্শিদাবাদ, তাই না? এই বাঁকুড়ার কিছু অংশ, এই যে জায়গাগুলো কিন্তু রয়েছে, যে জেলাগুলো, সেগুলো কিন্তু তাঁত শিল্পে বিখ্যাত।
আচ্ছা, নাম্বার 6 রয়েছে, দেখো কোন জেলার সিল্কের খ্যাতি দেশে বিদেশে আছে। অর্থাৎ সেই জায়গার সিল্ক কিন্তু দেশে বিদেশে রয়েছে। ভেরি গুড, মুর্শিদাবাদের যে সিল্কের কাজ সেটি কিন্তু পৃথিবী বিখ্যাত, তাই না? আচ্ছা বলো তো, এই যে বিড়ি শিল্প রয়েছে, বিড়ি যে ক্ষুদ্র বা কুটির শিল্প, এই শিল্পের সাথে আহ, যুক্ত মানুষ কোন কোন জেলার বেশি? ভেরি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, কারণ এইসব জায়গায় কিন্তু যে বিড়ির জন্য যে পাতা লাগে, কেন্দু পাতা, শুকনো কেন্দু পাতা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই তো? ফলে এইসব অঞ্চলের কি মানুষ এই শিল্পের সাথে কিন্তু যুক্ত। ঠিক আছে তাহলে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গের যে লাস্ট যে শিল্প রয়েছে, সেটি তথ্য প্রযুক্তি শিল্প, এবং পশ্চিমবঙ্গের প্রধান প্রধান শহর ও যে বন্দর রয়েছে সেটি আলোচনা করার মাধ্যমে আমরা পুরো পশ্চিমবঙ্গ যে চ্যাপ্টারটা সেটা আমরা শেষ করব। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।